প্রথমেই সকল মোহনবাগান সমর্থককে জানাই শুভ ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। দ্বিতীয়ত আপনাদের বলে রাখি, যারা মোহনবাগান ম্যানেজমেন্টের ওপর প্রচণ্ড রেগে গেছেন, আমার ওপরও কিছুটা রাগ আপনাদের থাকতে পারে। আমি মোহনবাগান ম্যানেজমেন্টকে এতদিন সাপোর্ট করেছি বলে তো আমি ডিজার্ভ করি গালাগাল খাওয়া। তো আপনারা, আমার কমেন্ট বক্স রয়েছে, যত ইচ্ছে গালাগাল করতে পারেন, আমি সেটা মাথা পেতে নেব। আর মোহনবাগান ম্যানেজমেন্টের ওপর আমার কোনো রাগ নেই, কারণ আমার রাগে মোহনবাগান ম্যানেজমেন্টের কিছু যায় আসে না। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আমি মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে করতে চাই এই ভিডিওর মাধ্যমে। প্রথম বিষয়টা হলো, আমি মেনে নিলাম সিকিউরিটি কনসার্ন আছে, ইরানে কোনো প্লেয়ার যেতে চায়নি। মোহনবাগান ম্যানেজমেন্ট যে ক্লাব স্টেটমেন্ট দিয়েছে আমি মেনে নিচ্ছি যে ওরা একদম ঠিক কথা বলছে, যে প্লেয়াররা যেতে চায়নি, সিকিউরিটি কনসার্ন ছিল, তাই তারা কি করবে, প্লেয়ার ছাড়া তো খেলতে যাওয়া সম্ভব নয়, তাই তারা খেলতে যায়নি। মোহনবাগান ম্যানেজমেন্ট একদম সঠিক যুক্তি দিয়েছে, সব মেনে নিলাম। কিন্তু তারপরেও কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। প্রথমত হচ্ছে যে ইরান যাওয়া নিয়ে আমাদের যে সমস্যা, সেটা তো এবছর তৈরি হয়নি, গত বছর থেকে তৈরি হয়েছে। তাহলে সেটা এবছরও থাকবে। তাহলে সেটা নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট এত দিন, বা এএফসি বা ACL2 যবে থেকে ঘোষণা হয়েছে হবে, তবে থেকে, আমি 15 তারিখ ড্রয়ের কথা বলছি না, কেন বলছি না সেটাও বলবো আমি। তো সেই দিন থেকে মোহনবাগান ম্যানেজমেন্ট ইরান যাওয়ার ক্ষেত্রে আপত্তি জানিয়ে চিঠি AFCকে দেয়নি কেন, বা ফিফাকেও জানায়নি কেন? এখন যেটা শোনা যাচ্ছে মোহনবাগান ক্যাশে গেছে, তখনও বা ক্যাশে যায়নি কেন, বা তখন সবাইকে জানিয়ে আপত্তিটা তোলেনি কেন? এবার যদি কেউ বলেন যে 15 তারিখে ড্রয়ের পর মোহনবাগান কনফার্ম হয়েছে যে ইরানের একটা টিমের সঙ্গে তাদের খেলতে হবে, তাহলে আমি বলবো যে ধরে নিন ড্রয়ে ইরানের টিমের সঙ্গে আমাদের পড়লো না, কিন্তু পরের রাউন্ডে যে পড়বে না তার কি গ্যারেন্টি আছে? আমরা যদি কোনোভাবে কোয়ার্টার ফাইনাল পৌঁছে যেতাম, সেখানে গিয়ে পড়বে না তার কি গ্যারেন্টি আছে? যদি ধরে নিন অবিশ্বাস্য কিছু হয়ে গেল, আমরা সেমিফাইনালে পৌঁছে গেলাম, সেখানে পড়বে না তার কি গ্যারেন্টি ছিল? একটা টুর্নামেন্টে যখন একটা ইরানের টিম রয়েছে আর একটা ভারতের টিম রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রেই তো এই প্রবলেমটা রয়েছে যে যে কোনো ম্যাচ তো পড়তেই পারে ইরানের কোনো ক্লাবের ক্ষেত্রে, ফার্স্ট রাউন্ডে নাই বা পড়লো, তাহলে তখন কি হবে? যে আমরা একটা ধরুন পরের রাউন্ডে কোয়ালিফাই করলাম, লড়াই ফড়াই কিছুই করতে পারলাম না, সারেন্ডার করে দিতে হলো ইরানকে, মানে ইরানের ক্লাবকে ম্যাচ ছেড়ে দিয়ে বেরিয়ে আসতে হলো, সেটাও তো খুব একটা ভালো জিনিস হতো না। তাহলে মোহনবাগান ম্যানেজমেন্ট এই বিষয়টা নিয়ে আগে থেকে ভাবনা চিন্তা কেন করেনি? ঠিক একইভাবে যেরকম টিম গঠনের ক্ষেত্রে আগে থেকে বেশ কিছু ভাবনা চিন্তার অভাব ছিল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ACL2 এ ইরানের ক্লাব তো খেলবেই, আমাদের দেশের ক্লাব ভবিষ্যতে চান্স পাবে কি পাবে না সেটা তো AFCর ওপর ডিপেন্ড করছে এবং আমাদের কোএফিসিয়েন্টের ওপর ডিপেন্ড করছে। তাহলে যদি আমরা পরের বারও ধরুন ACL2 খেলার চান্স পেলাম, তাহলে পরের বারও তো আমরা যেতে পারবো না, তাহলে তো কোনো দিনই আমরা যেতে পারবো না। তাহলে আমাদের ACL2 খেলে লাভটা কী? আর শুধু ACL2 খেলে লাভটা কি নয়, ACL2 খেলার জন্য আমাদের লিগ শিল্ড জিততে হচ্ছে প্রতি বছর, সেই লিগ শিল্ড জিতেই বা লাভ কী হবে? মোহনবাগান আরও একটা সর্বভারতীয় ট্রফি জিতেছে, বা ট্রফি ক্যাবিনেটে একটা এক্সট্রা ট্রফি থাকছে, তার বেশি লাভটা কি হচ্ছে? আর এটা যদি হতেই থাকে বারবার, তাহলে তো মোহনবাগানের উচিত লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে বলা যে না, আমি ওই প্লে অফ স্পটটায় খেলবো, গ্রুপ স্টেজের স্পটটায় খেলবো না, প্লে অফ মানে যে স্লটটা রয়েছে সেখানে আমরা ম্যাচটা হেরেই গেলাম ধরে নিন, বা ওই ম্যাচটা আমরা ছেড়ে দিলাম, নিয়ে চ্যালেঞ্জ লিগ খেললাম, সেখানে ইরানের ক্লাব নেই, সেটা করা যেতে পারতো। মানে সেটাই তাহলে সলিউশন, আর কোনো সলিউশন তো খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রত্যেক বছর গিয়ে ACL2 খেলবো না, চলে আসবো, এটা তো হয় না। তো এই বিষয়টা নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কি ভাবনা চিন্তা করছে, এটা আমার কাছে বড় প্রশ্ন। এবছর যাচ্ছে না, AFCর কাছে ব্যান খেতে পারে, আবার আগের বারের মতো অবস্থা হতে পারে, সেগুলো ছেড়ে দিন, সেটা তো হবার হয়ে গেছে, ভবিতব্য, আর কিছু করার নেই। কিন্তু পরের বার থেকে কি হবে? মোহনবাগান সমর্থকরা যদি প্রচণ্ড রাগ, মানে যন্ত্রণা সব কিছু ভুলে গিয়ে আপনাদের আজ এইবারের স্টেটমেন্টটা মেনেও নেয়, তাহলে এর সলিউশনটা আপনারা কি দিচ্ছেন? IFA শিল্ড খেলতে মোহনবাগান রাজি হয়েছে, কেন রাজি হয়েছে একটা বাচ্চাও জানে। যে এই ACL2 খেলতে না যাওয়ার ফলে মোহনবাগান সমর্থকদের মনে যে রাগ বা যে প্রবলেমটা অ্যারাইজ হচ্ছে, মোহনবাগান সমর্থকদের মধ্যে যে ক্ষোভটা, সেটাকে কিছুটা প্রশমিত করার জন্য IFA শিল্ড খেলবে, এবং এমনভাবেই খেলবে হয়তো IFA শিল্ডটা জিততে পারবে, বা জেতার জন্যই খেলবে, যাতে মোহনবাগান সমর্থকদের রাগ কিছুটা কমানো যায়, সেটা একটা স্ট্র্যাটেজি বোঝাই যাচ্ছে। কিন্তু মোহনবাগান যদি IFA শিল্ড চ্যাম্পিয়নও হয়, তাহলেও কিন্তু এই কারণগুলো,
যে কারণগুলো এতক্ষণ বললাম সেইগুলোর কোনো সমাধান বেরোবে না। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে, শুক্রবার দিন পর্যন্ত মোহনবাগান ইন্ডিয়ান স্কোয়াড তৈরি করে প্র্যাকটিস করেছে এবং তারা জানতো যে ইরানে যাওয়া হচ্ছে, সম্ভবত পুরো ইন্ডিয়ান স্কোয়াড যাচ্ছে। তাহলে শুক্রবার রাত্রের পর কি চেঞ্জ হলো? এবং আমরা খুব ভালোভাবে জানি যে মোহনবাগান ম্যানেজমেন্ট এইটার জন্য প্রস্তুত ছিল না, তাহলে তারা কখনো প্র্যাকটিস করাতো না। ইন্ডিয়ান স্কোয়াড তৈরি করে হোক, কোচকে সেই নির্দেশ দেওয়া হতো না এবং প্লেয়াররাও এটা জানতো যে তারা ইরান যাচ্ছে, এই ঘটনাটা ঘটতো না। কিন্তু শুক্রবার দিন কি ঘটনা ঘটলো যার জন্য এই ডিসিশানটা নিতে হলো, বা এই ডিসিশানটা নিয়ে ভাবনা চিন্তা করে গতকাল ফাইনালি ডিসিশানটা নিতে হলো? ওখানে গেলে যে ম্যাচ হেরে যাব সেই ভয়ে মোহনবাগান খেলতে যায়নি, এইটা একদমই অযৌক্তিক কথা। কারণ যতজন মোহনবাগান সমর্থক ফুটবলটা বোঝেন তারা জানতো যে ইরানে গিয়ে মোহনবাগান কোনোভাবেই জিততে পারবে না। হারটা নিশ্চিতই ছিল, 1 গোলে হার না 5 গোলে হার সেইটা দেখার ছিল। 1 গোলে হারলে আমরা বলতাম খুব ভালো ফাইট দিয়েছে। এটা মোহনবাগান ম্যানেজমেন্টও জানে যে সমর্থকরা কেউ এক্সপেক্ট করছে না ইরানে গিয়ে ইরানের টিমকে মোহনবাগান হারিয়ে আসবে। গত 2টো ম্যাচের পর তো সেই এক্সপেকটেশন তারা করতে পারেই না। তাহলে হেরে যাওয়ার ভয়ে মোহনবাগান গেল না, এই কথাটা কোনোভাবেই খাটে না। অনেকে এটাও বলছেন যে ওখানে গিয়ে টিমই নামাতে পারবে না, যেরকম কম্বিনেশনে টিম করেছে প্রপার কম্বিনেশনই নেই, তাই বেকার ফালতু টাকা যাতে নষ্ট না হয় তাই জন্য মোহনবাগান ইরান যেতে চাইছে না। এই যুক্তিটাও খাটে না, তার কারণ হচ্ছে টিকিটও কাটা ছিল, হোটেলও বুক করা ছিল, সেগুলোর রিফান্ড সম্ভবত পাওয়া যাবে না। এবার যদি ধরে নিই মোহনবাগান ম্যানেজমেন্ট এইটা ভেবেছিল যে পুরো টুর্নামেন্টও হয়ে যেতে পারে আর ইরানের কোনো টিমের সঙ্গে খেলতে নাও হতে পারে, তাহলে 1.5 মাস আগে 15ই আগস্টের দিন যখন জানা গেল যে না মোহনবাগানকে ইরানের টিমের সঙ্গে খেলতে হবে, তাহলে তখন থেকে কেন পদক্ষেপ নেওয়া হলো না? এবং গতকালও দেবাশিস দত্ত, সৃঞ্জয় বসুও বলেছিল ইরান যাচ্ছে, এই কারণে তাদের কাছে খবর ছিল ইরান যাচ্ছে। তার মাঝখানে কিছু একটা ঘটনা ঘটেছে যার জন্য এই ডিসিশানটা নিতে বাধ্য হয়েছে। এবার সেই ঘটনাটা যতক্ষণ না মোহনবাগান ম্যানেজমেন্ট ক্লিয়ার করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সমর্থকদের মধ্যে থেকে ক্ষোভটা যাবে না। একটা খবর আমি পেয়েছিলাম আনঅফিসিয়াল সোর্স থেকে যে ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে কিছু একটা নির্দেশিকা রয়েছে বা নির্দেশিকা দেওয়া হয়েছে স্পেশালি। এখন গভর্নমেন্ট যদি বারণও করে সেটা মোহনবাগান ম্যানেজমেন্ট কোনোদিনই ওপেনলি বলতে পারবে না, কারণ গভর্নমেন্ট আবার যদি কোনো টিমকে বারণ করে কোথাও যেতে তাহলে সেটা আবার থার্ড পার্টি ইন্টারফারেন্স হয়ে যাবে। সেক্ষেত্রে শুধু মোহনবাগান নয়, ইন্ডিয়ান ফুটবলও ব্যান খেতে পারে যদি কেউ প্রমাণ করতে পারে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট বারণ করেছে বলে মোহনবাগান বা কোনো ফুটবল ক্লাব খেলতে যাচ্ছে না বা ফুটবল খেলার ওপর প্রশাসন কোনো রকম নিষেধাজ্ঞা জারি করেছে, সেক্ষেত্রে কিন্তু ব্যান খাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেটা ডাইরেক্টলি স্টেটমেন্টে উল্লেখ না করে আকার ইঙ্গিতেও তো বোঝাতে পারে বা অন্য কোনোভাবেও তো সমর্থকদের এটা বোঝাতে পারে যে এক্স্যাক্টলি কারণটা কী ছিল। সিকিউরিটি কনসার্নটা একটা বিশাল বড় শব্দ, সেখানে অনেক কিছু মানে হতে পারে, ফিনান্সিয়াল সিকিউরিটি হতে পারে, ফিজিক্যাল সিকিউরিটি হতে পারে, অনেক কিছু হতে পারে। তবে আমি গতকাল অনেক ভিডিও দেখেছি, সেখানে কয়েকটা জিনিস আমি লক্ষ্য করেছি। এক হচ্ছে ইরানের ল অ্যান্ড অর্ডারের একটু প্রবলেম আছে, সেটা আছে, নতুন করে কিছু হয়নি। ইরানের যুদ্ধকালীন পরিস্থিতি অনেকেই ভাবছেন যে একদম শান্ত হয়ে গেছে, খুব নর্মাল আছে, বিষয়টা সেরকমও নয়, যুদ্ধকালীন পরিস্থিতি ওখানে রয়েছেও। কিন্তু সেই কারণগুলো কোনোটাই যে একদম ইরান যাওয়া যাবে না বা গেলেই তোমার ঘাড়ে বোম পড়বে এই রকম কোনো সিচুয়েশান নেই। এখন প্যালেস্টাইনে আপনি যেতে পারবেন না বা গাজায় যেতে পারবেন না, ওখানে খেলতে গেলে মাথায় বোম পড়ে যাবে, কিন্তু ইরানের সিচুয়েশানটা সেই রকম নয়। তাহলে কেন, কি সিকিউরিটি কনসার্ন? তো আমি মোহনবাগান ম্যানেজমেন্টকে কোনো রকম দোষারোপ করছি না, কিন্তু সমর্থক হিসেবে আমার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমি দাবি করছি। আজ মোহনবাগানকে ভালোবেসে আমার বাবার দেহ মারা যাওয়ার পর যখন বসেছিল তখনও মোহনবাগান সমর্থকদের জন্য মোহনবাগানকে ভালোবেসে আমি ভিডিও বানিয়েছি, ভিডিও বানিয়ে পোস্ট করে তারপর দেহ সৎকার করতে গেছি। তো এইটুকু দাবি বা এইটুকু প্রশ্ন তো মোহনবাগান সমর্থক হিসেবে আমি করতেই পারি। বাড়ির বিশেষ অনুষ্ঠানের দিন সেখানে উপস্থিত না থেকে আমার নানা রকম প্রবলেম তৈরি করে সাংসারিক জীবনে আমি ভিডিও তৈরি করেছি, মোহনবাগানের খেলা দেখেছি, তার রিভিউ করেছি। তারও আগে ভিডিও করার সময় ভিডিও করতে করতে আমার ঠাকুমা মারা যাওয়ার খবর পেয়েছিলাম, কিন্তু ভিডিও কমপ্লিট করে সব শেষ করেই ঠাকুমাকে শেষ দেখা দেখতে গেছি।
এবং প্রমাণ হিসেবে এই প্রত্যেকটা ভিডিও এখনও আমার চ্যানেলে রয়েছে, আপনারা ডেটগুলো খুঁজে খুঁজে গেলে দেখতে পাবেন। একটা 13ই ডিসেম্বর ছিল, একটা তার আগের বছর এপ্রিল বা মে মাসের, এক্স্যাক্টলি ডেটটা আমি মনে করতে পারছি না। তো এত কিছুর পরে কয়েকটা প্রশ্ন কি মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে করতে পারবো না? প্রশ্ন করাটা বড় ব্যাপার না, তার উত্তর কি মোহনবাগান ম্যানেজমেন্ট দিতে পারবে না? তার থেকেও বড় কথা, মোহনবাগান সমর্থকদের প্রচুর গালিগালাজ সহ্য করেও ম্যানেজমেন্ট, কোচ সবার পাশে থাকার চেষ্টা করেছি এবং তাদেরকে সাপোর্ট করে গেছি। আপনারা সব থেকে ভালো জানেন যারা আমাকে মোহনবাগান ম্যানেজমেন্টের দালাল বলেন। তো আপনাদের মোহনবাগান ম্যানেজমেন্টের দালাল হিসেবেই কি এই প্রশ্নগুলোর উত্তর পেতে পারি না? এর বেশি আর কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।